আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আমার মা শব্দটি কর্ণকুহরে পৌঁছাতেই আচানক থমকে গেল আয়াতের পদযুগল। তড়িৎ বেগে পিছনে ফিরে তাকালো। আদৌ সে ঠিক শুনেছে নাকি ভুল? প্রশ্নাত্মক চাহনি নিক্ষেপ করলো ইলাফের দিকে। ইলাফ ঠাই দাঁড়িয়ে আছে, চোখ দুটো তার টলমলো করছে। অজানা ব্যথায় আয়াতের বুক কেঁপে ওঠে। চিনচিনে ব্যথা অনুভূত হয় কিছুটা। আয়াত মৃদু স্বরে বলে ওঠে, কি বললেন? আমার মা। আয়াত নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। উনি যদি ইলাফের মা হয় তাহলে মাহফুজা আন্টি উনি কে? আয়াতের মাথায় ঢুকছে না কিছু। হাজার প্রশ্ন উকি দিয়েছে আয়াতের ছোট্ট মস্তিষ্কে। আয়াতকে এরকম অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে ইলাফ এগিয়ে আসে আয়াতের দিকে। হাত ধরে টেনে নিয়ে সোফায় বসে, নিজেও বসে পড়ে আয়াতের পাশে। সোফার হাতলে আয়াতের পিঠ থেকে হেলান দিয়ে বসে ইলাফ। এরপর আয়াতের কাটা পা তুলে নেয় তার হাঁটুর উপর, রক্ত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিতে থাকে সেখানে। আয়াত তাকিয়ে থাকে ইলাফের দিকে। ইলাফের মুখটা বিষণ্ণতায় ছেয়ে আছে, ঠিক যেমন বৃষ্টি হওয়ার আগে প্রকৃতির ঘন কালো মেঘ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে তেমন। আয়াত চুপচাপ বসে আছে, কিছু বলছে না। মনের মাঝে তার হাজারো কৌতূহল বাসা বেঁধেছে, কিন্তু কোথা থেকে শুরু করবে কিছুই বুঝে উঠতে পারছে না। পিনপতন নীরবতা বিরাজ করছে দুজনের মাঝে। থেকে থেকে ভেসে আসছে ইলাপের দীর্ঘশ্বাসের মৃদু আওয়াজ। ইলাপ সযত্নে আয়াতের পায়ে ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে তাকায় আয়াতের দিকে। আয়াতের দিকে তাকিয়ে কাতর কণ্ঠে বলে ওঠে, খুব বেশি ব্যথা করছে কি আয়াত জান? আয়াত নীরব দর্শকের মতো চেয়ে আছে ইলাপের পানে। আয়াতের পাটা নামিয়ে দিয়ে ইলাপ আয়াতের আরও কিছুটা কাছে এসে বসে। আয়াতের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলে ওঠে, আই এম সরি আয়াত জান, আমি নিজেও জানি না তখন আমার কি হয়েছিল। প্লিজ আমাকে ক্ষমা করে দাও আয়াত জান। উনি আপনার মা কি করে হয়? মানে তাহলে মাহফুজা আন্টি? ইলাপের দিকে তাকিয়ে বলে ওঠে আয়াত। ইলাপ কিছুটা মৌনতা পালন করে, এরপর বলে ওঠে, মাহফুজা খান আমার মা নন, উনি জামশেদ খানের দ্বিতীয় স্ত্রী। আমার মা ছিলেন ওনার প্রথম স্ত্রী। তাহলে জামশেদ আঙ্কেল কি আপনার বাবা নন? উনি আমার জন্মদাতা পিতা, কিন্তু আমি ওনাকে বাবা হিসেবে মানি না। বাবার কোনো দায়িত্বই তিনি কখনো পালন করেননি। আয়াতের সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। আয়াত ইলাপের হাতের মুঠো থেকে এক হাত ছাড়িয়ে নিয়ে ইলাপের গালে রাখে। দৃঢ় কণ্ঠে প্রচণ্ড অধিকার নিয়েই বলে ওঠে, আমাকে সবটা খুলে বলুন ইলাফ। ইলাপ তাকাই আয়াতের মুখের পানে। আয়াতের আশ্বাস পেয়ে ধীরে ধীরে বলতে শুরু করে, যখন আমার বয়স 6 বছর, তখন মা বাবার কোনো বিষয় নিয়ে প্রচণ্ড পরিমাণে ঝগড়া হয়। তার ফলস্বরূপ মা আমাকে আর রোশনিকে ছেড়ে চলে যায়। তাদের ঝগড়ার কারণে দুঃখ পোহাতে হয় আমাদের। রোশনি তখনও 2 বছরের দুধের শিশু। মা ছেড়ে চলে যাওয়ায় রোশনিকে সামলানো অনেক কষ্টকর হয়ে পড়েছিল। তখনই আমাদের দেখাশোনা করার জন্য মিস্টার জামশেদ মাহফুজা খানের সাথে নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ধীরে ধীরে রোশনি ওনার সাথে মানিয়ে নিতে শুরু করে। এহসান ছিল মাহফুজা খানের প্রথম পক্ষের সন্তান। রোশনি ধীরে ধীরে বড় হতে থাকে আর মাহফুজা খানকে নিজের আপন মা ভাবতে থাকে। তিনিও রোশনির যত্নে কোনো কমতি রাখেননি। আমার সাথেও মিশতে চেয়েছিল, কিন্তু আমি সেই সুযোগ দিইনি। আমার মনের মধ্যে কোথাও গেঁথে গিয়েছিল যে মা জাতিরা কখনো ভালো হয় না। যে মা নিজের দুটো সন্তানের থেকেও নিজের অভিজাত্য, রাগ, ইগোকে বেশি প্রায়োরিটি দিতে পারে, সে কখনো মা হতে পারে না। মা নামক শব্দকে ঘৃণা করি আমি। সম্পূর্ণ মা জাতিকে ঘৃণা করি। ইলাপ থামে এবার, কিছুটা বড় করে দুটো শ্বাস নেই। আয়াত নিস্তব্ধ হয়ে শুনে যাচ্ছে ইলাপের কথা। ইলাপ বলতে শুরু করে, আয়াত জান, আমার মা কি পারতো না আমাকে বুকে আগলে রাখতে? কিসের প্রতিশোধ নিয়েছিল মা আমাদের থেকে? কেন দূরে ঠেলে দিয়েছিল আমাদের? রোশনি তো নতুন মা পেয়েছিল, কিন্তু আমি তো সম্পূর্ণ একা হয়ে গিয়েছিলাম। বাবা নামক লোকটা দিনের পর দিন কেমন যেন বদলে যেতে শুরু করলো। যখন যা প্রয়োজন হতো সব দিয়ে দিত, শুধু একটু সময় ছাড়া। কেউ একটাবার ভেবে দেখলো না এই ছোট্ট ছেলেটা কিভাবে তার দিন পার করবে। দুনিয়া সম্পর্কে কোনো ধ্যান জ্ঞান নেই যার, সে কিভাবে একাকিত্বকে বরণ করে নেবে? ইলাপের চোখ ছলছল করছে, আয়াতের চোখ দিয়ে পানি পড়ছে। ইলাপ কিছুটা থেমে আবার বলতে শুরু করে, জানো আয়াত জান, আমার না খুব কষ্ট হতো। তখন তো আমি ছোট ছিলাম, তাই নিজের কষ্টের কথা কাউকে বোঝাতে পারতাম না।
কিছু বলতে পারতাম না কাউকে, কারণ আমার কথা শোনার মতো কেউ নেই। একা একা ঘুমোতে আমার ভীষণ ভয় হতো। মাঝরাতে ঘুম ভেঙে গেলে জোরে জোরে কেঁদে উঠতাম, কিন্তু আফসোস আমার কান্না থামানোর কেউ ছিল না। কেন আমার মা আমাদের সাথে থাকলো না আয়াজান? রাতে আমার খুব করে ইচ্ছে হতো একটু মায়ের বুকে ঘুমাই, মায়ের বুকের উষ্ণতা অনুভব করতে করতে গুটিসুটি মেরে লুকিয়ে থাকি তার বুকে। আমি তো মাকে খুব ভালোবাসতাম, মা কেন আমাকে ভালোবাসলো না আয়াজান? রাতে যখন মাকে খুব মনে পড়তো তখন মায়ের ছবিটা বুকে জড়িয়ে মাকে কল্পনা করতে করতে ঘুমিয়ে যেতাম। মাকে অনেক ঘৃণা করি আমি, কিন্তু তার থেকেও বেশি ভালোবাসি। মাঝে মাঝে মনে হয় কোথাও একটা ভুল হয়েছে, না হলে মা কি করে সন্তানকে এভাবে ছেড়ে চলে যায়? ঠিক তখনই মস্তিষ্ক সজোরে সেটার বিরোধিতা করে বলে ওঠে, হ্যাঁ চলে যায়, তুই হতভাগাকেই দেখ, তোর মা তোকে ছেড়ে চলে গেছে। দীর্ঘশ্বাস ছাড়ে ইলাফ আবার বলে, এরপর আমিও বুঝলাম জীবন কারোর জন্য থেমে থাকে না। জীবনের স্রোতে তাল মিলিয়ে চলতে আমরা বাধ্য, কিন্তু এর মানে কি বেঁচে থাকা? কখনো চলতি জীবনও মৃত হয়। তখন মানুষ আর জীবনের স্বাদ পায় না, তখন মানুষের ঠোঁট হাসলেও মন কাঁদে। আমি সেই মৃত, যার কোনো সুখ দুঃখ কিছুই নেই, যে জীবনের প্রয়োজনে বেঁচে আছে শুধু, এর থেকে বেশি কিছুই নেই তার। সে শূন্য একটা কাঠের পুতুল। একটা মানুষ কতটা কষ্ট পেতে পারে আয়াতের জানা নেই। আয়াতের ভীষণ কান্না পাচ্ছে। ইলাপের এক একটা কথা তার বুকের ভিতর দিনের ফলানাই ভিজছে। নিষ্ঠুর পৃথিবী তাকে কত না কষ্ট দিয়েছে ভাবতেই আয়াতের চোখ ভিজে আসছে। আয়াত এগিয়ে যায় ইলাফের দিকে, হাঁটুতে ভর করে কিছুটা উঁচু হয়ে শক্ত করে জড়িয়ে ধরে তাকে। ইলাফও আয়াতকে শক্ত হাতে জড়িয়ে ধরে। আয়াত অনুভব করে তার ঘাড়ের কাছে জামার কিছুটা অংশ ভিজে গেছে। ইলাফ কাঁদছে। ইলাফের কান্নায় আয়াতের বুকের ভিতর ধক করে ওঠে। কিছু বলে না আয়াত, কাঁদতে দেয় ইলাফকে। হালকা হওয়া জরুরি তার। এই চোখের পানির সাথে উগরে দিক নিজের ভিতর জমিয়ে রাখা কষ্টগুলো কিছুক্ষণ এভাবে জড়িয়ে রাখে আয়াত। কান্নার বেগ কিছুটা কমেছে ইলাফের। থেকে থেকে মৃদু আওয়াজ বেরিয়ে আসছে। আয়াত সযত্নে ইলাফের পিঠে হাত বুলিয়ে দিতে থাকে। ইলাফও বাচ্চাদের মতো জড়িয়ে বসে থাকে। মাথা তুলে আয়াতের দিকে তাকায় ইলাফ। ইলাফের চোখ দুটো লাল হয়ে কিছুটা ফুলে গিয়েছে। আয়াত যত্ন সহকারে ইলাফের চোখের পানি মুছে দেয়। ইলাফের কপালে ঠোঁট ছুঁয়ে ভালোবাসার পরশ এঁকে দেয়। এরপর ইলাফের দিকে তাকিয়ে বলে, আপনার জীবনে অতীতে কি হয়েছে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ অতীত আপনাকে কষ্ট ছাড়া কিছুই দেয়নি। কিন্তু আপনার বর্তমানে আমি আছি, আপনাকে আমি সেই সকল সুখ দিতে চাই যা আপনার প্রাপ্য ইলাফ। আপনার বর্তমান ভবিষ্যৎ আমাকে ঘিরে, আমি চাই একটুখানি খুশি থাকুন। আমি আপনাকে অনেক ভালোবাসবো ইলাফ, কখনো আপনাকে কষ্ট পেতে দিব না। আয়াতকে জড়িয়ে ধরে ইলাফ। উষ্ণতা চায় তার বেঁচে থাকার কারণ সে পেয়ে গেছে। সে আর একা নয়, তার একটা নিজস্ব মানুষ আছে, সেও সুখী হবে। খুশির মুখ দেখবে ভাবতে কেমন তার ভালো লাগছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। বারান্দায় বসে আছে আয়াত। এখন প্রায় রাত 12টার বেশি। ইলাফ হলরুমে বসে জরুরি মিটিং করছে। চারিদিকে স্নিগ্ধ বাতাস আর মনোরম পরিবেশে আয়াত বসে তা অনুভব করছে। বাতাসে থাকা মিষ্টি সুঘ্রাণ তার ভিতরে সব কিছু যেন প্রফুল্ল করে তুলছে। কিছুক্ষণ এভাবে বসে বসে আয়াত শীতল বাতাস অনুভব করে। এর পরপরই বাতাসের বেগ বেড়ে যেতে থাকে। ঝিরিঝিরি করে পড়তে থাকে জলকণা। আয়াত হাত দিয়ে তা স্পর্শ করে দেয়। ভীষণ ভালো লাগছে তার। বৃষ্টিটাও একদম ইলাফের রাগের মতোই, কখন আসবে কখন যাবে তার কোনো ঠিক নেই ভেবেই হাসে আয়াত। তৎক্ষণাৎ বৃষ্টির বেগ বাড়তে থাকে। বাতাসের তোপে ভিজে যেতে থাকে আয়াতের শরীর, কিন্তু আয়াত সরে যায় না। তার কেন যেন আজ বৃষ্টিতে ভিজতে মন চাইছে। শরীরে মন সব উজাড় করে বৃষ্টির পানিতে নিজের কোমল দেহ বিলিয়ে দিতে চাইছে। আয়াত উঠে গিয়ে বারান্দার মাঝ বরাবর দুহাত মেলে দাঁড়ায়। আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ করে গভীরভাবে অনুভব করতে থাকে প্রতিটি জলকণা। বারান্দার দরজায় হেলান দিয়ে বুকে দুহাত গুজে মনোমুগ্ধকর এই দৃশ্য দেখে চলেছে ইলাফ। আয়াতের পরনে একটা সাদা লং শার্ট, যেটা এই মুহূর্তে ভিজে জবজবে হয়ে আয়াতের শরীরের সাথে সম্পূর্ণ লেপ্টে গেছে। শার্ট ভেদ করে আয়াতের ধনুকের মতো বাঁকানো দেহের খাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। আয়াতকে এখন ভীষণ আবেদনময়ী লাগছে ইলাফের কাছে। সেদিকেই তাকিয়ে ইলাফ কয়েকটা শুকনো ঢোক গিলে বারবার চোখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে,
কিন্তু অবদ্ধ চোখ যে তার নিয়ন্ত্রণের বাইরে থেকে থেকে চলে যায় আয়াতের মেধীন ধনুকের মতো বাঁকানো শরীরে। ইলাপার নাপে ধীরে এগিয়ে যায় আয়াতের দিকে। ঘাড়ে শীতল কিছুর পরশে কেঁপে ওঠে আয়াত। চমকে তাকাতে যায় পিছনে, কিন্তু তার আগেই ইলাপ দু হাতে তাকে আবদ্ধ করে নেয়। ঘাড়ে মুখ গুজেই হাসকি স্বরে বলে ওঠে, তোমাকে ভীষণ আবেদনময়ী লাগছে আয়াত জান, নিজেকে আর ধরে রাখতে পারিনি। আয়াত কেঁপে ওঠে। ইলাপ আবারও বলে ওঠে, তোমাকে গভীরভাবে ভালোবাসতে চাই আয়াত জান, নিজেকে সামলে রাখাটা আর সম্ভব হচ্ছে না। তোমার শরীরের প্রতিটি লোমকূপে আমার ভালোবাসার অস্তিত্ব ছড়িয়ে দিতে চাই। তোমাকে একান্ত নিজের করে পেতে চাই আয়াত জান, অনুমতি দেবে কি? আয়াতের হৃদয়ে এক অজানা শিহরণ খেলে গেল নিমিষেই। রক্তিম আবাই ছেয়ে গেল তার সম্পূর্ণ ললাট। এই গভীর আবেদন সে উপেক্ষা করবে কিভাবে? ইলাপে স্পর্শে তার যে নারীসত্তা জেগে ওঠে, সেও ইলাপের প্রগাঢ় ভালোবাসা অনুভব করতে চায়। ইলাপে এরূপ আবেদনময়ী ডাকে সাড়া দেয় ইলাপ। সযত্নে মাথা এলিয়ে দেয় ইলাপের প্রশস্ত বুকে। ইলাপ এক প্রফুল্ল হাসে। তার উত্তর সে পেয়ে গেছে। তড়িৎবেগে আয়াতের শার্টটা কিছুটা উপরে তুলে হাত রাখে আয়াতের উন্মুক্ত উদরে, চুম্বন করতে থাকে আয়াতের গৃহবাদেশে। ইলাপ আয়াতের সংবেদনশীল অঙ্গগুলোতে নিজের অস্তিত্ব বোঝাতে প্রগাঢ় স্পর্শে ছুঁয়ে দেয়। নিজের শরীরে ইলাপের অবদ্ধ হাতের বিচরণ আয়াতের ভিতরে চিত্তকে অসাড় করে দিচ্ছে, অচল করে দিচ্ছে তার দেহের সকল অস্থি মজ্জা। আয়াতকে নিজের দিকে ঘুরিয়ে আয়াতের ঠোঁটে অবিরত চুমু খেতে থাকে ইলাপ। আয়াত হয়তো এই চুমুটারই অপেক্ষায় ছিল। আয়াতের শরীর থেমে আসতে চাইল। শরীর উন্মত্তায় আড়ষ্ট হয়ে খিচে আসছে বারেবার। আয়াত ধীরে ধীরে নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে লাগলো। তাই ইলাপকে আর আটকালো না। ইলাপ আয়াতকে সম্পূর্ণ নিজের আয়ত্তে নিতে থাকে। দাঁড়িয়ে থাকতে না পেরে ইলাপের বুকে নিজের সমস্ত ভার ছেড়ে দেয় আয়াত। ইলাপ মৃদু হেসে প্রগাঢ় বন্ধনে জড়িয়ে আয়াতকে আলগোছে কোলে তুলে নেয়। রুমে প্রবেশ করে খাটে শুয়ে দিয়ে নিজের সমস্ত ভার ছেড়ে দেয় আয়াতের উপর। দখল করে নেয় আয়াতের গোলাপে নেয় ওষ্ঠজোড়া। গভীরভাবে এঁকে দেয় ভালোবাসার পরশ। আয়াতের মনে হলো এবার ইলাফের চুম্বনে তার সায় দেওয়া উচিত। ইলাফের ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে মুহূর্তটাকে আরও মধুময় করা উচিত। নিজেকে কোনোভাবেই আর আটকে রাখতে পারছে না আয়াত। আপনা আপনি আয়াতের হাত চলে যায় ইলাপের ঘাড়ের উপর। দুহাতে জড়িয়ে ধরে ইলাপকে। ইলাফও আয়াতকে দুহাতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আদর করতে থাকে। যেন এই অভুক্ত পিপাসা আজকে না মেটালেই নয়। পর অনাকাঙ্ক্ষিতভাবে আয়াতের গলায় মুখ ডুবিয়ে দেয় ইলাফ। তিত্তির করে কাঁপছে আয়াতের শরীর। স্ফুলিঙ্গের চিটা আসক্তি বাড়িয়ে চলেছে ধীরে ধীরে। আয়াত ইলাফের সাথে তাল মিলিয়ে ইলাপকে নিজের সাথে মিশিয়ে নেয়। ইলাফও তার প্রাণপিয়ার দেহে ওঠা অশান্ত অবদ্ধ তোলপাড় করা ঝড়কে থামাতে নেমে পড়ে। দুটো সত্তা আজ সম্পূর্ণ মিলেমিশে একাকার হয়ে মেতে ওঠে ভালোবাসার আদিম খেলায়। একে অপরের মাঝে বিলিয়ে দিতে থাকে নিজেদের ভালোবাসার প্রগাঢ় অস্তিত্ব। একে একে ঘুচিয়ে দিতে থাকে সকল দূরত্ব। একে অপরের মাঝে খুঁজে নেয় স্বর্গীয় সুখ। গলায় শীতল হাতের স্পর্শে ঘুম ভেঙে যায় আয়াতের। চোখ পিটপিট করে তাকাতে দেখতে পায় ইলাপ তার সামনে বসে আছে। ইলাপের পরনে শুধুমাত্র একটা ফর্মাল ট্রাউজার। কোমরের উপরের অংশ সম্পূর্ণ উন্মুক্ত। অজান্তে আয়াতের চোখ দুটো আটকে যায় ইলাপের অর্ধনগ্ন ফর্সা শরীরে। ইলাপের শরীরের প্রতিটা ভাঁজই স্পষ্ট বুঝিয়ে দিয়েছে প্রতিনিয়ত শরীরচর্চার ফল স্বরূপ এই আকর্ষণীয় দেহ গড়ে তুলেছে সে। ফর্সা শরীরে বিভিন্ন জায়গায় লাল লাল হয়ে আছে, কিছু কিছু জায়গা সামনেও ছিলে গেছে। এক তড়িৎ বেগে উঠে বসে, হাত ছোঁয়ায় ইলাপের গলায় জলজল করা রক্তিম স্থানে। আলতো হাত বোলাতে বোলাতে তাকায় ইলাফের পানে। ইলাপ কেমন জানি তাকিয়ে আছে আয়াতের দিকে। এখানে কি হয়েছে ইলাফ? ব্যথা পেলেন কি করে? আয়াতে এমন বোকা বোকা কথাই হেসে ওঠে ইলাপ। আশ্চর্য, এখানে হাসির কি হলো? বলে ভুরু কুঁচকে নেয় আয়াত। ইলাপ হাসিটা থামিয়ে তাকাই আয়াতের দিকে, কিছুটা ঝুঁকে গিয়ে ফিস ফিস করে বলে ওঠে, কাল রাতে একটা জঙ্গলি বিড়াল এসেছিল আয়াত জান, সেই এইভাবে আঁচড় বসিয়ে দিয়েছে, পিঠেও আছে দেখবে। বলে ইলাফ উল্টো ঘুরে আয়াতকে নিজের পিঠ দেখায়। এতক্ষণে হুঁশ ফিরে আয়াতের কি বলে ফেলেছে সে ব্যাপারটা বোধগম্য হতে কাচুমাচু
করতে থাকে। ইলাপ তাকে আয়াতের পানে। আয়াতের মনে পড়ে যায় গত রাতে ইলাফের করা পাগলামি কথায়। যে পাগলামি থেকে আয়াত ছাড় পায় মধ্যরাতে, তা মনে পড়তে আরক্ত হয় তার গাল। দ্রিম দ্রিম শব্দে বাজতে থাকে হৃদয়। আয়াতের রক্তিম মুখ পানে নিষ্পলক চেয়ে থাকে ইলাফ। আয়াত নিজের লজ্জা লুকাতে ঝট করে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে আবার শুয়ে পড়ে। আয়াতের এমন কাণ্ডে ইলাপ মৃদু হেসে ঝুঁকে যায় আয়াতের দিকে। ইলাপের কোনো সারা শব্দ না পেয়ে বিড়াল ছানার মতো ব্ল্যাঙ্কেটের উপর দিয়ে চোখ দুটো বের করে উকি দেয় আয়াত। তৎক্ষণাৎ চোখাচোখি হয়ে যায় দুজনের। জেনে আয়াত আবার ব্ল্যাঙ্কেট টেনে দিবে, তার আগেই এক ঝটকায় ব্ল্যাঙ্কেট সরিয়ে ফেলে ইলাফ। আয়াত চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। আয়াতের লজ্জা মাখা মুখে তাকিয়ে ইলাফ মিটিমিটি হাসে। আয়াত এবার একটা চোখ অল্প করে খুলে তাকায় ইলাফের দিকে। সাথে সাথে ইলাফ ঝাঁপিয়ে পড়ে আয়াতের উপর, শক্ত করে জড়িয়ে ধরে আয়াতের ঘাড়ে মুখ ডুবিয়ে দেয়। টপটপ কয়েকটা চুমু খেয়ে আয়াতের ঘাড়ে নিজের খাড়া নাক ঘষতে ঘষতে হাসকি স্বরে বলে ওঠে, এখনো লজ্জা পাচ্ছ আয়াত জান? তার মানে এখনো পুরোপুরি কাটিনি দেখছি। আয়াত স্ট্যাচু হয়ে রয়েছে, কোনো টু শব্দটিও করছে না, শুধু স্বাভাবিকের তুলনায় কিছুটা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর ক্ষণে ক্ষণে কিঞ্চিত কেঁপে উঠছে। ইলাপ আয়াতের কাঁপুনি টের পেয়ে মুখ তুলে তাকায় আয়াতের দিকে। লজ্জা ভাঙানোর প্রসেস তাহলে আবার শুরু করি, কি বলো আয়াত জান? আয়াত মৃদু ধাক্কা দেয় ইলাপের বুকে। লজ্জামাখা কণ্ঠে বলে ওঠে, সরুন অসভ্য লোক। ইলাপ আয়াতের নাকের সাথে নিজের নাকটা ঘষে দেয়। চুপ করে চুমু খায় আয়াতের নাকের ডগায়। এরপর আবার বলে ওঠে, তোমার জন্যই তো অসভ্য হয়েছে আয়াত জান। আর আমার এমন অসভ্যতাও তোমাকে বারবার হাজারবার সহ্য করতে হবে। আপনি কিন্তু আয়াতের আর কথা বলার সুযোগ না দিয়ে ইলাপ আয়াতের ঠোঁট দুটো দখল করে নেয়। আয়াত কিছুক্ষণ ছাড়ানোর চেষ্টা করতে থাকে। ইলাপ আরও প্রগাঢ়ভাবে জড়িয়ে ধরে আয়াতকে। আয়াত আর বাধা দেয় না। সে বুঝতে পারছে এই মুহূর্তে তার রক্ষা নেই। সে সপ্তপণে নিজের একটা হাত গলিয়ে ইলাপের চুলের ভাঁজে। সেও সপ্তপণে নিজের একটা হাত গলিয়ে দেয় ইলাপের চুলের ভাঁজে। অপর হাত জড়িয়ে ধরে ইলাপের উদাম পিঠে। প্রিয়তমার আশকরা পেয়ে ইলাপ আরও কিছুটা অবাধ্য হয়ে ওঠে। তার এই মুহূর্তে আয়াতকে আবারও নিজে করে চায়। তার প্রাণ পিয়াকে সে ভাসিয়ে দিতে চায় ভালোবাসার অতল সায়রে, যেখানে কেবল সুখ আর সুখ। ইলাপ মনোযোগ দিয়ে রান্না করছে। অপরদিকে আয়াত কিচেনে ক্যাবিনেটের উপর বসে বসে পা দোলাচ্ছে আর ইলাপকে পর্যবেক্ষণ করছে। ইলাপের পরনে একটা কালো জগার প্যান্ট আর কালো টি শার্ট। টি শার্টের উপরে জড়িয়ে আছে শুভ্র রঙের অ্যাপ্রন। তাকে দেখতে পুরো দোস্তর শেপ মনে হচ্ছে। ইলাপ অভিজ্ঞ চাহনি ও বিচক্ষণতার সহিত তার আয়াত জানের জন্য বিরিয়ানি রান্না করছে। এত ভালো রান্না কিভাবে শিখলেন আপনি? আয়াতের প্রশ্নে তার দিকে তাকায় ইলাফ। এমনি শিখে গেছি। বলুন না। ইলাপ একটা তপ্ত নিঃশ্বাস ছাড়ে। লন্ডনে যখন থাকতাম তখন নিজেই রান্না করে খেতাম, তাই নিজের জন্য রান্না করতে করতেই শিখে গেছি। আয়াত খানিকক্ষণ চাই ইলাপের পানে। এরপর কিছু একটা মনে পড়তে চিকচিক করে ওঠে তার চোখ দুটো। প্রফুল্লতার সহিত বলে ওঠে, আমিও আপনার থেকে রান্না শিখতে চাই ইলাফ। ইলাপ তাকাই আয়াতের দিকে। গমগমে স্বরে বলে ওঠে, প্রয়োজন নেই। যতদিন আমি আছি ততদিন তোমাকে রান্না শিখতে হবে না। প্লিজ ইলাফ। আকুল স্বরে বলে ওঠে আয়াত। না বলেছি আয়াত জান। কঠোর আদেশ ইলাফের। আয়াতের কিছুটা মন খারাপ হয়ে যায়। এরপরে মনে মনে ফন্দি করতে থাকে কিভাবে ইলাপকে রাজি করানো যায়। এদিকে আসুন ইলাফ। আয়াতের ডাকে ইলাফ সেদিকে তাকায়। ইলাফ আয়াতের সামনে দাঁড়াতে আয়াত নিজের দুপায়ের মধ্যখানে ইলাপকে জড়িয়ে নেয়। ইলাপের কোমরে পা তুলে বদ্ধ করে নেয় তাকে। তারপর ইলাপের কাঁধে দুহাত রেখে গলা জড়িয়ে নেয়। ইলাপ ভুর কুচকে তাকায় আয়াতের দিকে। যে মেয়েকে ছুঁয়ে দিলে লজ্জাবতী গাছে নেয় নুয়ে পড়ে, সেই মেয়েই তাকে হঠাৎ এভাবে কাছে টেনে নিচ্ছে। আয়াতের এসব দুষ্টু ফন্দি ইলাপ ভালোভাবেই বুঝতে পারছে। তবুও চোখ মুখ স্বাভাবিক করে তাকায় আয়াতের দিকে। আয়াত মুখটা বাচ্চাদের মতো করে অসহায় ভঙ্গিতে বলে ওঠে, শিখিয়ে দিন না ইলাফ প্লিজ। তুমি শিখে কি করবে আয়াত জান? আয়াত সময় না নিয়ে ঝটপট উত্তর দেয়, আপনার জন্য রান্না করব। ইলাপ প্রশ্নোত্তর চাহনি নিক্ষেপ করে আয়াতের উপর। প্লিজ ইলাফ, আমারও তো মন চায় আপনাকে মজার মজার রান্না করে খাওয়াই। আর আপনি আমার রান্নার খুব প্রশংসা করুন। সবসময় রান্না করব, প্রমিস।
শুধু মাঝে মাঝে একটু আপনার জন্য রান্না করব। প্লিজ ইলাফ, শিখিয়ে দিন। ইলাপ অবাক হয়ে তাকিয়ে আছে আয়াতের দিকে। সে ভেবেছিল আয়াত হয়তো শখের বশে শিখতে চাইছে, কিন্তু সে ভাবতে পারেনি আয়াত যে তার জন্য রান্না শিখতে চাইছে। ইলাপ হেসে ওঠে, দু আঙ্গুলের দ্বারা আয়াতের খাড়া নাকটা টেনে দেয়, কপালে ঠোঁট ছুঁয়ে শব্দ করে একটা চুমু খায়। আয়াতের কোমর দু হাতে টেনে নিজের আরও কিছুটা কাছে নিয়ে আসে, এরপর বলে ওঠে, শিখাবো, তবে একটা শর্তে। আয়াত দুই ভুরু উঁচি ইশারায় জিজ্ঞেস করে কি। ইলাপ দুষ্টু হেসে বলে ওঠে, তোমাকে প্রতিদিন একটা করে রেসিপি শেখাবো, কিন্তু ওই রেসিপিতে যত উপকরণ মেশানো হবে গুনে গুনে আমাকেও ঠিক ততটা চুমু খেতে হবে তোমার। আয়াত কাঁদো কাঁদো চেহারায় তাকায় ইলাফের পানে। এরকম অদ্ভুত শর্ত কে দেয়? এই লোকটা যে সবসময় তাকে পাল্টা জব্দ করার প্ল্যান কষে রাখে, এটা কেন যে বারবার ভুলে যায় সে। আয়াতের করুণ চেহারা দেখে মিটিমিটি হাসছে ইলাফ। আপনি কিন্তু আমার দুর্বলতার সুযোগ নিচ্ছেন ইলাফ, এটা কিন্তু মোটেও ঠিক না। ওকে, তাহলে শিখতে হবে না। খাপছাড়া জবাব ইলাফের। আয়াতের কি করা উচিত বুঝতে পারছে না সে। যা হবে পরে দেখা যাবে ভেবে ইলাফের এমন অদ্ভুত সত্ত্বে রাজি হয়ে যায় আয়াত। ইলাফ হেসে আয়াতকে নামি চুলার সামনে দাঁড় করে। বিরিয়ানি প্রায় হয়ে এসেছে, তেমন কিছুই বাকি নেই আর, শুধু একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিবে ব্যাস। আয়াতকে পেছন থেকে জড়িয়ে ধরে গাড়ির থুতনি রাখে ইলাফ। হ্যাঁ, এবার ঠিক আছে, কাজ শুরু করো আয়াতজান। আয়াত কিছুটা বিরক্তি নিয়ে বলে ওঠে, এভাবে জড়িয়ে রাখলে কাজ করব কিভাবে? করতে পারবে, সব শিখিয়ে দেব। এটা হচ্ছে আমার স্টাইলে রান্না, বুঝলে? আয়াত ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ে। একে তো আজারা একটা শব্দ, তারপর এমন অদ্ভুত রান্নার স্টাইল আগে কোথাও শুনেছে বা দেখেছে বলে মনে হয় না আয়াতের। আদৌ এই পাগল লোকটার সাথে থেকে রান্না শিখতে পারবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে আয়াতের মনে। ইলাফ আর আয়াতের খোঁজ পাচ্ছি না কোনোভাবেই। কোথায় থাকছে সেটাও জানি না। আয়াতের নাম্বারটাও ট্র্যাক করেছি, কিন্তু লোকেশনটা বারবার এক জায়গাতেই দেখাচ্ছে। সম্ভবত আয়াত নিজের ফোনটা রেখে চলে গিয়েছে। এক নাগারে কথাগুলো বলে কিছুটা থামে এহসান। সামনে থাকা ব্যক্তিটি কোনো হেরফের নেই, সেটাই বসে বসে দোল খাচ্ছে ইজি চেয়ারে। এহসান বুঝতে পারছে না সে কি করতে চাইছে। মাথা নিচু করে বসে থাকে এহসান। প্রয়োজনে আরো লোক লাগাও, খুঁজে বের করো কোথায় আছে দুজনে। কঠোর কণ্ঠ ভেসে আসে ইজি চেয়ারে দোল খাওয়া ব্যক্তিটি থেকে। অনেক লোক ইতিমধ্যে লাগানো শেষ। আয়াত অনেক দিন থেকে কলেজে যাচ্ছে না, ইলাফও অফিসে যাচ্ছে না। ইলাফের অফিসের কয়েকজন থেকে খোঁজ নিয়ে জেনেছি সে নাকি ভিডিও কনফারেন্সে সকল জরুরি মিটিং করছে, কিন্তু তার কোনো লোকেশন ট্র্যাক করতে পারিনি। সে কোনো বিশেষ ধরনের গোপন নিরাপত্তা ব্যবহার করছে, যার কারণে তাকে ট্র্যাক করতে গেলেও একবার এক এক জায়গা দেখায়, নয়তো এরর দেখায়। আমার মনে হয় ইলাফ কিছু আন্দাজ করতে পেরেছে, তাই আগে থেকে সে সকল নিরাপত্তার ব্যবস্থা করে নিয়েছে। কথাগুলো বলেই এহসান তাকিয়ে থাকে সামনে থাকা ব্যক্তির পানে। ইলাফ কি করে সন্দেহ করতে পারে? আমরা তো সন্দেহ করার মতো কোনো প্রমাণ অবশিষ্ট রাখিনি। এহসান এক কৌতূহল হাসে, এরপর বলে ওঠে, এমন কিছু হয়তো সে করে বসবে যা আমাদের কল্পনারই বাইরে। না হলে এত এক্সপার্ট টিম থাকা সত্ত্বেও এখনো আমরা তার লোকেশন পাইনি কেন? ইজি চেয়ার থেমে যায়। ইজি চেয়ারে ক্যাস ক্যাস আওয়াজ। হঠাৎ এহসানের দিকে উড়ে আসে একটি কাছের বোতল, যা তৎক্ষণাৎ এহসানের কপালে লেগে কেটে যায়। এহসানের মুখ থেকে বেরিয়ে আসে ব্যথাতুর আওয়াজ, গড়গড় করে রক্ত পড়তে থাকে। এহসান ভয়ে ভয়ে তাকায় সামনে, রাগে ফুঁসতে থাকে সামনে থাকা ব্যক্তিটি। মনে হচ্ছে ইলাফের প্রশংসা করে সে বিশাল ভুল করে ফেলেছে, যার ফলস্বরূপ সামনে থাকা ব্যক্তিটি কাচের বোতল ছুঁড়ে মেরেছে তার দিকে। এহসান কপালে হাত দিয়ে ক্ষীণ স্বরে বলে ওঠে, আমি তেমনভাবে বলতে চাইনি। ব্যক্তিটি রাগে গজগজ করতে করতে কঠোর কণ্ঠে বলে ওঠে, কখনো নিজের শত্রুকে নিজের থেকে বেশি শক্তিশালী মনে করা যাবে না, তাহলে পরাজয় কিন্তু নিশ্চিত। মনের মধ্যে একবার ভয় গেঁথে গেলে পুনরায় আত্মবিশ্বাস জোগানো অসম্ভব হয়ে পড়ে। আমরা প্ল্যান মোতাবেক এগাবো। এহসান ছোট্ট করে উত্তর দেয়। গেট লস্ট। কিছুটা জোরে চেঁচিয়ে ওঠে ব্যক্তিটি। গুটি গুটি পায়ে এহসান সেখান থেকে বেরিয়ে আসে। সে নিজের জীবন নিয়ে শঙ্কায় আছে, পিছু হটার কোনো উপায় নেই। ইলাপ সুন্দর করে গুছিয়ে খাবার পরিবেশন করতে লাগলো টেবিলের উপর। আয়াত মনোযোগ দিয়ে দেখতে থাকলো। ইলাপ একটা চেয়ার টেনে বসে পড়ে সেখানে। আয়তো
আরেকটা চেয়ার টেনে বসতে যায়। ইলাপ আয়াতের হাত ধরে টেনে নিয়ে নিজের কোলে বসিয়ে বলে ওঠে। এত সুন্দর আসন রেখে চেয়ারে বসতে যাচ্ছ কেন? লজ্জা করছে না তোমার? এক চোখ ছোট ছোট করে তাকায় ইলাফের দিকে, ভ্রু কুঁচকে বলে ওঠে। এভাবে বসে খাবো কিভাবে? এখানে বসেই খাবে। আমি আপনার কোলে বসে থাকলে আপনি কিভাবে খাবেন? তুমি খাইয়ে দিবে আয়াত জান। বলে আয়াতের কোমর জড়িয়ে ধরে ইলাফ। আয়াত ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ে। মনে মনে ভাবে, এই লোক টিকটিকির মতো সারাদিন লেপ্টে থাকে। আগের জন্মে নিশ্চিত টিকটিকিদের রাজা ছিল, এখন একটু শান্তিতেও খেতে দিচ্ছে না। ভাবতে ভাবতে খাবার তুলে নেয় আয়াত। কিছু কি ভাবছো আয়াত জান? ভ্রু কুঁচকে বলে ইলাফ। এই সেরেছে, লোকটার জন্য শান্তিতে নিজের মনে মনেও কিছু ভাবতে পারবে না। কি ভাববো? কিছুই ভাবিনি। আয়াত জান। ইলাপ কিছু বলতে নিয়েছিল, কিন্তু ইলাপকে আর কোনো কথা বলতে না দিয়ে মুখে খাবার পুড়ে দেয় আয়াত। এরপর নিজেও খেতে থাকে। ইলাফ, একটা কথা বলবো? ইলাপের মুখে খাবার দিতে দিতে বলে আয়াত। ইলাপ মাথা উপর নিচ তুলে চোখের ইশারায় বলতে থাকে। আমার মনে হয় এবার আমার পড়ালেখায় মনোযোগ দেওয়া উচিত। অনেক দিন তো হলো, এভাবে আর কতদিন? তৎক্ষণাৎ কঠোর হয়ে যায় ইলাপের চেহারা। দাঁতের দাঁত চেপে মুখে খাবার শেষ করে সে। এরপর রাগে গজগজ করতে করতে বলে ওঠে। এভাবে আর কতদিন মানে? তোমার কি আমার সাথে থাকতে ভালো লাগছে না আয়াত জান? আয়াত একটা শুকনো ঢোক গিলে। আমি সেটা বলতে চাইনি ইলাফ। সামনে আমার পরীক্ষা, এমনিতেও আমি অনেক বেশি গ্যাপ দিয়ে ফেলেছি। এসব কভার করে উঠতে আমার অনেক বেগ পেতে হবে। এখনই যদি আবার শুরু না করি ভীষণ দেরি হয়ে যাবে। প্লিজ ইলাফ, আমি পড়ালেখা কন্টিনিউ করতে চাই। ইলাপ জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজের রাগ সংবরণ করার চেষ্টা করে। আয়াত অসহায় মুখ নিয়ে তাকিয়ে আছে ইলাপের উত্তরের আশায়। আমরা শহর থেকে অনেক দূরে আছি আয়াত জান, এখান থেকে তোমার কলেজে যাওয়া সম্ভব না। আয়াত ইলাপের গালে নিজের একটা হাত রাখে, কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে। প্লিজ ইলাফ। ইলাপ চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয়। দু আঙ্গুলের দ্বারা নিজের কপালে ঘষতে ঘষতে কিছু একটা ভাবতে থাকে। আয়াত করুণ চেহারায় তাকিয়ে আছে। সে কিছুতেই নিজের স্বপ্ন এইভাবে ভেঙে দিতে চায় না। যে করে হোক ইলাপকে রাজি করাতে হবে। ইলাপ চোখ খুলে তাকায়। ওকে, only 2 days in a week. আয়াত খুশি হয়ে একগাল হেসে দেয়। ঠিক আছে, তাতেই চলবে। আয়াত আবার কিছু একটা ভাবে। এরপর ইলাফের দিকে তাকিয়ে আবার বলে ওঠে। আরেকটা কথা ইলাফ, হুম। আমার একটা মোবাইল ফোন লাগবে। এতদিনের সবগুলো নোট কালেক্ট করতে হবে। আর তাছাড়া কারোর সাথে সেভাবে যোগাযোগ করা ঠিক হয়নি। ফোন দেয়া যাবে না তোমাকে। কাট কাট জবাব ইলাফের। কেন? তোমার প্রয়োজনে তুমি ল্যাপটপ ব্যবহার করবে, আর মোবাইল অত্যাধিক জরুরি হলে আমারটা ব্যবহার করবে। আয়াত কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে। আপনি ছাড়া কারোর সাথে প্রেম করব না তো, প্রমিস। ইলাফ হেসে দেয়। আয়াতের নাক টেনে বলে ওঠে। আমি ছাড়া তোমার আর কোনো অপশন নেই আয়াত জান। এরপরে মুখটা গম্ভীর করে বলে ওঠে। আমাদের মাঝে তৃতীয় ব্যক্তি কখনোই আসবে না। আসলে তাকে জানে মেরে দেব। এমন অবস্থা করব যে কেউ লাশও খুঁজে পাবে না। আয়াত তাকাই ইলাফের দিকে, দৃঢ় কণ্ঠে বলে ওঠে। ইউ আর নট অ্যান অপশন ফর মি, ইউ আর মাই চয়েস। ইলাফ বলেই হেসে ওঠে। আমার আয়াত জানের তো দেখছি ভীষণ উন্নতি হয়েছে। তাহলে এখন ইলাপ কিছু বলতে যাবে, তার আগেই আয়াত ফটফট খাবার তুলে দেয় ইলাফের মুখে। ইলাপকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে একের পর এক খাবার দিতে থাকে। আয়াত জানে এখন ইলাফের মুখ খুলতে দেওয়া মানে তার মুখের ভেতর থেকে এক একটা পারমাণবিক বোমা বের হবে। এ লোক যা অসভ্য, কোনো কথাই বলতে দেওয়া যাবে না। ইলাফের সাথে সাথে আয়াত খেয়ে নেয়। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে আয়াত। আজকে সে কলেজে যাবে। কতদিন হয়ে গেছে বাহিরের দুনিয়ার মুখ দেখে না সে। এমনিতেও আয়াত ঘোরাঘুরি তেমন একটা পছন্দ করে না। লোক সমাগম সেও কিছুটা এড়িয়ে চলার ট্রাই করে, কিন্তু তাই বলে ঘরবন্দি হয়ে কখনো এতদিন থাকেনি। সত্যি কথা বলতে আয়াতের খারাপ লাগেনি। সে ইলাপের সাথে খুব হ্যাপি ছিল। এই কয়দিনে তাদের দুষ্টু মিষ্টির সংসার নিয়ে দুজনেই খুব সুখে ছিল। দুজনের একসাথে সময়গুলো কোন দিক দিয়ে কেটে গেছে তার নিজেরাই বুঝতে পারেনি। আয়াত আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। তার পরনে একটা হোয়াইট লং কুর্তির সাথে ফর্মাল জিন্স, মাথায় জড়ানো একটা বেজ কালার হিজাব। আয়াত ঘুরে ঘুরে নিজেকে দেখছে। খাবার ট্রে হাতে রুমে প্রবেশ করে ইলাফ। আয়নায় ইলাফকে আসতে দেখে পিছনে ফিরে তাকায়
আয়াত। ইলাফের দিকে তাকিয়ে কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে থাকে সে। ইলাফও আজকে অফিসে যাবে, তাই সেও রেডি হয়ে নিয়েছে। পরনে একটা শুভ্র রঙের শার্ট, তার উপরে কালো ক্রুপ স্যুট, নিচে কালো ফর্মাল প্যান্ট, গলায় কালো একটা টাই যা ঢুকিয়ে রাখা ক্রুপ স্যুটের ভিতর, হাতে ব্যান্ডেড ওয়াশ। কোটটা এখনও পরা হয়নি, হয়তো যাওয়ার সময় পরে নিবে। ইলাফকে এইভাবে দেখে আয়াত যেন নিজের কয়েকটা হার্টবিট মিস করলো। দিম দিম শব্দ হতে লাগলো বুকের ভিতর। ইলাফকে অত্যাধিক সুদর্শন লাগছে, তার থেকে চোখ ফেরানো দায়ী হয়ে পড়েছে আয়াতের। এই সুন্দর সুদর্শন মানুষটা তার একান্ত নিজের, ভাবতেই কেমন লজ্জারা ঘিরে ধরছে আয়াতকে। রক্তিম আভায় ছেয়ে যায় সম্পূর্ণ গাল। আয়াতকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ইলাফ ট্রেটা টেবিলে রেখে এগিয়ে আসে আয়াতের দিকে। কি দেখছো এমন করে আয়াত জান? আপনাকে দেখছি। দেখা শেষ হলে খেয়ে নাও, তোমার না দেরি হয়ে যাচ্ছে? হুঁশ ফিরে আয়াতের। ইলাফের দিকে কেমন করে তাকিয়েছিল ভাবতেই আরেক দফা লজ্জায় পড়ে যায়। তখনই কিছু একটা মনে করে আয়াত বুকে দুহাত গুজে তাকায় ইলাফের দিকে। ইলাফ, একটা কথা বলুন তো। হুম। ছোট্ট করে বলে ইলাফ। আপনাকে এত সুন্দর হতে কে বলেছে? আয়াতের প্রশ্নে ভুরুজোড়া কুঞ্চিত করে তাকায় ইলাফ। নিশ্চয়ই মেয়েরা আপনাকে চোখ দিয়ে গিলে খায়, ড্যাব ড্যাব করে বেহায়ের মতো আপনার দিকে তাকিয়ে থাকে। ইলাফ আরও কিছুটা এগিয়ে আসতে আসতে বলে ওঠে। আর ইউ জেলাস আয়াত জান? আলবাত জেলাস আমি। কিছুটা জোর গলায় বলে আয়াত। আমার একান্ত নিজের মানুষের দিকে কেউ তাকালে অবশ্যই আমি জেলাস। ইলাপ মনে মনে ভাবে, তুমি এতটা জেলাস আয়াত জান? ভাবো তোমার দিকে কেউ তাকালে আমার কেমন লাগে। নিশ্চয়ই সাথে সাথে তার চোখ দুটো উপড়ে ফেলতে মন চাই। আপনি এখন থেকে নিয়মিত মাস্ক পরে বের হবেন। আয়াতের কথাই ভাবনা ছুটে যায় ইলাফের। কিছু বললে? হ্যাঁ বলেছি, আপনি আজকের পর থেকে কোথাও বের হওয়ার সময় নিয়মিত মাস্ক পরে বের হবেন। বলে আয়াত দ্রুত একটা মাস্ক বের করে নেয়। আমি কি কোনো ক্রিমিনাল যে নিজেকে লুকিয়ে রাখবো আয়াত জান? অবশ্যই আপনি ক্রিমিনাল, বিশাল বড় পাপ করে ফেলেছেন আপনি। আপনি আমার মন চুরি করে ফেলেছেন, যেটা শাস্তি স্বরূপ আপনাকে নিজেকে লুকিয়ে রাখতে হবে। ইলাফ হাসে আয়াতের কথায়। আয়াতের কাছে গিয়ে ফিস ফিস করে বলে ওঠে, আই লাইক দিস জেলাসি আয়াত জান। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে কেন মাস্ক পরেছেন, যদিও কেউ জিজ্ঞেস করবে না, তাও যদি করে বলবেন আপনি একজন পর্দাশীল পুরুষ, পরনারীর কুনজর থেকে নিজেকে রক্ষা করার জন্য বউয়ের পরামর্শে পর্দা করে চলেছেন, ঠিক আছে? ইলাফ আয়াতের কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নেয়, নাকে নাক ঘষে বলে ওঠে, ঠিক আছে বউ। হ্যাঁ চলুন খেয়ে নিই। এরপর আয়াত খেয়ে নেয়, সাথে ইলাফকেও খাইয়ে দেয়। খাওয়া শেষ করে দুজনে উঠে পড়ে। আয়াত এগিয়ে গিয়ে ইলাফের গায়ে কোটটা জড়িয়ে দেয়। ইলাফ মুচকি হেসে আয়াতের হাত ধরে বলে, চলুন ম্যাডাম যাওয়া যাক। প্রায় 1 ঘন্টা পর কলেজে এসে পৌঁছায় তারা। ইলাফ আয়াত দুজনের কেউই এখনও গাড়ি থেকে নামেনি। আয়াতকে সে কখন থেকে গাড়িতে বসিয়ে রেখেছে, কিছু বলছেও না সে, শুধু ঘাড় কাত করে তাকিয়ে আছে আয়াতের দিকে। আয়াতের ভীষণ অস্বস্তি হচ্ছে। কিছু বলবেন ইলাফ? ইলাফ চোখ বন্ধ করে একটা গভীর শ্বাস নেয়। এরপর আবার চোখ খুলে আয়াতকে কিছুতেই ছাড়তে মন চাচ্ছে না ইলাফের। কেমন যেন হাঁসফাঁস করছে তার অন্তর। না গেলে হয় না আয়াত জান? করুণ সুরে ইলাফের গালে এক হাত রেখে বলে, এত দূরে এসেছি ইলাফ, মাত্র 3টা ক্লাস, এরপর আবার চলে যাব। ইলাফ আয়াতের হাত ধরে টেনে নিজের কোলের উপর বসায়, ঘাড়ে মুখ গুজে দেয়। কি করছেন কি ইলাফ? ইলাফ দু হাতে শক্ত করে আয়াতের কোমর জড়িয়ে ধরে বলে ওঠে, তোমাকে কেন জানি ছাড়তে মন চাইছে না আয়াত জান। দেরি হয়ে যাচ্ছে তো ইলাফ। ইলাফ তাকায় আয়াতের দিকে, এরপর বলে ওঠে, আমি আসা পর্যন্ত কোথাও যাবে না। আমি এসে তোমাকে নিয়ে যাব, ঠিক আছে? সবার থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবে, কারোর সাথে মিশতে যাবে না। ঠিক আছে। ইলাফ একটা নতুন মোবাইল বের করে দেয় আয়াতকে। এই নাও তোমার ফোন। এই ফোন দিয়ে আমাকে ছাড়া আর কাউকে কল দেবে না। আমার নম্বরটা সেভ করাই আছে, তোমার নম্বরটাও দিবে না কাউকে, এমনকি তোমার ফ্রেন্ডদেরকেও না। ঠিক আছে। একটা চুমু খাও আয়াত জান। আয়াত হেসে ইলাফের দুগালে দুটো চুমু খায়। হয়েছে, এবার ছাড়ুন ইলাফ। ইলাফ আয়াতকে ছেড়ে দেয়। আয়াতও গাড়ি থেকে নেমে পড়ে। ক্যান্টিনে বসে আছে আয়াত, সাথে মারিয়া তানহাও রয়েছে।
বিয়ে করে ফেললি আর আমাদের একটাবার জানালিও না। জানিস তোর জন্য কত টেনশন হয়েছিল আমার, হঠাৎ কেমন উদাও হয়ে গিয়েছিলি। অভিমান মিশ্রিত কণ্ঠে বলে ওঠে মারিয়া। পাশ থেকে তানহা বলে ওঠে, আমাদের কেন বলবে? আমরা কি ওর কেউ হই নাকি? ও তো আমাদের চেনে না। ও এখন মিসেস শায়ান ইতিজাজ। আমাদের মতো মানুষকে পাত্তা দেওয়ার সময় আছে নাকি তার? তোরা আমাকে ভুল বুঝিস না প্লিজ। আমি জানাতে চেয়েছিলাম, কিন্তু ইলাফ আমাকে জানাতে দেয়নি। হ্যাঁ হ্যাঁ, এখন তো এগুলোই বলবি। প্লিজ জান পাখিরা, তোরা যদি আমাকে ভুল বুঝিস তাহলে আমি কার কাছে যাব বলতো? কাঁদো কাঁদো মুখ করে বলে আয়াত। মারিয়া ভেঙচি কেটে বলে ওঠে, হয়েছে হয়েছে, আর এত ঢং করতে হবে না, এখন আমাদের ট্রিট দে, তাহলে তোকে মাফ করে দেব। ঠিক আছে। বলে মারিয়ার গাল দুটো টেনে দেয় আয়াত। এরপর তাদের পছন্দ মতো খাবার অর্ডার দিয়ে গল্প করতে থাকে। আয়াত, আমাদের দুলাভাই কি কি রোমান্স করেছে তোর সাথে বললি না তো? আয়াত বিষম খায়, মাত্রই খাবার মুখে দিয়েছিল সে। তানহার এমন উদ্ভট কথাই খাবার পেট পর্যন্ত পৌঁছানোর আগেই গলায় এসে থেমে যায়। মারিয়া পানি এগিয়ে দেয় আয়াতের দিকে। পানি খেয়ে কিছুটা শান্ত হয় আয়াত। এসব নাটক করে কোনো লাভ হবে না, ঝটপট বলে ফেল। পাশ থেকে বলে ওঠে তানহা। কি বলবো? ইস, ভাজা মাছ উল্টে খেতে জানে না উনি, এমন ভাবখানা। বলেই মুখ বাঁকাই তানহা। সত্যি আমি ভাজা মাছ উল্টে খেতে পারি না, তাই তো ইলাফ খাইয়ে দেয় আমাকে। বলে ফিক করে হেসে দেয় আয়াত। ও আচ্ছা, তাই? কিছুটা টেনে টেনে বলে মারিয়া। আমি অনেক লাকি রে, ওনার মতো একজন স্বামী পেয়েছি। অত্যন্ত ভাগ্যবতীদের কপালে জোটে শুধু এমন স্বামী। উনি ভীষণ ভালোবাসে আমাকে, একদম যাকে বলে উম্মাদের মতো। হুম হুম। মারিয়া তানহা একজন আরেকজনের দিকে তাকিয়ে ইশারায় হেসে ওঠে। আয়াত কিছুটা লজ্জা পায়। দেখ দেখ, তানহা আমাদের আত্মু কেমন লজ্জা পাচ্ছে। বলে দুজনে উচ্চস্বরে হেসে দেয়। হাসি থামিয়ে তানহা আয়াতের গাল দুটো টেনে দেয়। হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না, আমরাই তো। কিন্তু আয়াত, তুই এটা ঠিক করলি না। আমরা এখনো বিয়ে করলাম না, কিন্তু তুই ঠিকই বিয়ে করে বরের সাথে জাক্কাস রোমান করছিস। মুখটা মলিন করে বলে ওঠে মারিয়া। তোরাও বিয়ে করে, কে বারণ করেছে তোদের? হ্যাঁ, ইলাফ দুলাভাইয়ের মতো কাউকে পেলে ঠিক করে ফেলবো। তানহার কথা আয়াত ঘোর বিরোধিতা করে আয়াত বলে ওঠে, ওনার মতো কাউকে পাবি না। উনি এক পিসেই, যেটা শুধুমাত্র আমার। ওনার মতো আর দ্বিতীয় কেউ নেই। বাবা, মারিয়া দেখেছিস পরের প্রশংসা কিভাবে করছে? আমাদেরও মাঝে মাঝে এমন প্রশংসা করতে পারিস। এরকম আরও নানা ধরনের গল্প করতে থাকে তারা। দূর থেকে আয়াতকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে এহসান। কলেজে তাদের গোপন লোক ছিল, যারাই খবর দিয়ে দেয় আয়াত কলেজে এসেছে। তাই কোনো প্রকার সময় নষ্ট না করে চলে এসেছে সে। আজ খবর নিয়ে ছাড়বে দুজন বর্তমানে কোথায় থাকছে। কলেজ গেটের সামনে গত 10 মিনিট থেকে দাঁড়িয়ে আছে আয়াত। ইলাফের এখনও আসার কোনো খবর নেই। আয়াত সযত্নে ব্যাগ থেকে মোবাইল বের করে ইলাফকে কল করার উদ্দেশ্যে। পরপর 3টা কল দেওয়ার পরও অপর পাশ থেকে কোনো প্রতি উত্তর আসে না। ইলাফ কল ধরছে না। আয়াত মনে মনে ভাবে, ইলাফ তো এতটা খামখেয়ালি করে না, কি হলো তার? আবার কোনো প্রবলেম হলো না তো? মাত্রই মিটিং শেষ করে বেরিয়েছে ইলাফ। অত্যন্ত জরুরি মিটিং থাকায় কিছুটা দেরি হয়ে গেল। অনেক দিন পর এসেছে, তাই অনেকগুলো ফাইল চেক করতে হয়েছে। মোবাইলটা সে নিজের কেবিনে ফেলে রেখে গিয়েছিল। হাত ঘড়িতে সময়টা দেখে নাই, প্রায় 20 মিনিট লেট। শিট। হাত মুষ্টিবদ্ধ করে নাই ইলাফ। হন্তদন্ত হয়ে কেবিনে ঢুকে পড়ে। নিজের কোট আর মোবাইল ফোন হাতে নিতেই জলজল করে ভেসে ওঠে আয়াতের কল। নিশ্চয়ই তার আয়াতজান তার জন্য অপেক্ষা করছে। দ্রুত পায়ে বেরিয়ে যায় ইলাফ। অফিসের কাজ ছাড়াও তার অতীব জরুরি একটি কাজ ছিল, যেটা না করলেই নয়। মূলত সেই উদ্দেশ্যেই আজকে বের হওয়া। সাই সাই করে ধেয়ে যাচ্ছে ইলাফের কালো রঙের মার্সিডিসটি। প্রচণ্ড ক্ষোভ জমা হয়ে আছে তার অন্তরে। দাঁতে দাঁত চেপে স্টিয়ারিং ঘুরিয়ে যাচ্ছে সে। পর মুহূর্তেই কিছু একটা ভেবে বাঁকা হাসে। খুব জলদি ধামাকা হবে। আয়াতের চোখে মুখে ফুটে উঠছে বিরক্তি। একটা মানুষের জন্য আর কতক্ষণ ওয়েট করা যায়? ফোনটাও তুলছে না। এইদিকে
সূর্য মামা মনে হয় তার সব তেজ দিয়ে সবাইকে ভস্ম করে দিবে। নিশ্চয়ই সূর্যি মামা মামির সাথে ঝগড়া করেছে। বইয়ের সাথে না পেরে সকল রাগ এখন অন্যত্র সবার উপর মেটাচ্ছে। বিরক্তিতে আয়াতের মুখ থেকে চ শব্দ বেরিয়ে আসে। তানহা আর মারিয়া আগে আগে চলে গিয়েছে। তারা থাকতে চেয়েছিল, কিন্তু আয়াতই বলেছিল প্রয়োজন নেই, ইলাফ এসে তাকে নিয়ে যাবে। আয়াত এগিয়ে গিয়ে সামনে থাকা দোকান থেকে একটা ঠান্ডা কোমল পানীয় নিয়ে আবার যথা স্থানে এসে দাঁড়ায়। আয়াত মনোযোগ দিয়ে কোমল পানীয় পান করছে। হঠাৎ একটি ছোট্ট ছেলে হাতে একটা প্যাকেট নিয়ে সামনে দাঁড়ায়। আয়াত বুড়োদই কোচকে ছেলেটির দিকে তাকায়। কিছু বলবে বাবু? ছেলেটা প্যাকেটটা এগিয়ে দেয় আয়াতের দিকে। কার এটা? জিজ্ঞেস করে আয়াত। ছেলেটা ইশারায় হাত দিয়ে দৌড়ে দেখায়। আয়াত ছেলেটার ইশারা অনুসরণ করে সেদিকে তাকায়। কাউকেই দেখতে পায় না সে। আয়াত ছেলেটাকে আবার জিজ্ঞেস করে, এখানে তো কেউ নেই বাবু। ছেলেটা ইশারায় কিছু একটা বলে, কিন্তু বুঝতে পারে না আয়াত। কে দিয়েছে এটা বাবু? এবার ছেলেটা আবার ইশারা করে বোঝায় সে কথা বলতে পারে না। মূলত সে বাক প্রতিবন্ধী। আয়াতের মায়া হয় ছেলেটার জন্য। আয়াত ছেলেটার হাত থেকে প্যাকেটটা নেয়। প্যাকেটের উপর সুন্দর করে লেখা মিসেস আয়াত ইমতিয়াজ। আয়াত এবার পুরোপুরি শিওর হয় যে এটা তার জন্যই কেউ পাঠিয়েছে। আয়াত ছেলেটাকে আবার কিছু বলতে যাবে, তার আগে ছেলেটা আয়াতকে কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে যায়। আয়াত প্যাকেটটা হাতে নিয়ে দ্বিধা দ্বন্দ্বে পড়ে যায়। নেবে কি নেবে না সেটাই ভাবতে থাকে। আশেপাশে কাউকে দেখতেও পাচ্ছে না, এমন যাদের দেখে পরিচিত মনে হচ্ছে। কে দিতে পারি ভাবতে থাকে আয়াত। একবার খুলে দেখবে কি ভিতরে কি আছে। যেহেতু তার নামে দেওয়া আছে, নিশ্চয়ই তার জন্যই কিছু। আয়াত মনে স্থির করে প্যাকেটটা খুলে দেখবে। প্যাকেটটা খুলতে যাবে, তখনই দেখতে পাই ইলাফের কালো রঙের মার্সিডিসটা তার দিকে এগিয়ে আসছে। আর তড়িঘড়ি করে প্যাকেটটা ব্যাগের ভিতর ঢুকিয়ে নেয়। ইলাফ দেখলে রাগ করতে পারে, পরে আবার বাসায় গিয়ে না হয় দেখবে কি আছে ভিতরে। গাড়িটা এসে আয়াতের সামনে দাঁড়াতেই ইলাফ তড়িঘড়ি করে নেমে আসে। দৌড়ে গিয়ে দু হাতে আয়াতের গাল দুটো ধরে নিজের দিকে ফিরায়। কড়া রোদে আয়াতের ফুলকো গাল দুটি রক্তিম বর্ণ ধারণ করেছে। অত্যাধিক তাপ বের হচ্ছে আয়াতের গাল দুটো থেকে। তুমি ঠিক আছো তো আয়াজান? আই এম সরি, জরুরি মিটিং থাকায় লেট হয়ে গিয়েছে, প্লিজ ক্ষমা করে দাও। আমি ঠিক আছি, চলুন। শান্ত কণ্ঠে বলে আয়াত। ইলাফ আবার দুশ্চিন্তাগ্রস্ত কণ্ঠে বলে ওঠে, তোমার অনেক কষ্ট হয়েছে আমার জন্য অপেক্ষা করতে, তাই না আয়াজান? প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আর কখনো এমন হবে না। আয়াত একবার চারপাশে নজর বোলায়। কতগুলো উৎসুক চোখ তাদের দিকে দৃষ্টি মেলে তাকিয়ে আছে। নিশ্চয়ই বোঝার চেষ্টা করছি কি হচ্ছে। আয়াতের ভীষণ লজ্জা লাগছে, সাথে অস্বস্তিও হচ্ছে। এই লোকটা কখন কি করে কোনো ঠিক নেই। আয়াত কিছুটা ফিসফিস করে বলে, ছাড়ুন ইলাফ, কি করছেন? দেখুন মানুষ কিভাবে তাকিয়ে আছে আমাদের দিকে। ইলাফ একবার চারপাশে তাকায়, এরপর আয়াতের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলে ওঠে, আমার বুকে আমি ধরে রেখেছি, তাতে কার কি? আয়াত চোখ ছোট ছোট করে তাকে ইলাফের দিকে। এই লোকটার আসলে সমস্যা কোথায় সেটাই বুঝে উঠতে পারে না আয়াত। নিশ্চিত ব্রেনের তারগুলো একটা আরেকটার সাথে ট্রান্সফার হয়ে গেছে। ইলাফ আমি অনেক টায়ার্ড, তাছাড়া আমার খিদেও পেয়েছে, একটু জলদি চলুন। আয়াতের কথা শুনে ইলাফ অস্থির হয়ে ওঠে। তার আয়াত জানে খিদে পেয়েছে, আর সে কিনা রাস্তায় দাঁড়িয়ে সময় নষ্ট করছে। ইলাফ আয়াতকে ছেড়ে দিয়ে দ্রুত বেগে গাড়ির দরজা খুলে দেয়। আয়াতকে বসিয়ে দিয়ে দরজাটা লক করে দেয়। আয়াত একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। যাক বাবা, তাহলে বুদ্ধিটা কাজে দিয়েছে। ইলাপ ঘুরে গিয়ে আরেকটা দরজায় খুলে ভিতরে ঢুকতে যাবে, তখনই কি মনে করে জট করে পেছনে ফিরে তাকায়। শীতল দৃষ্টি রাখে পেছনে থাকা সাদা রঙের গাড়িটির দিকে। তৎক্ষণাৎ এক শীতল স্রোত বয়ে যায় এহসানের শীত দ্বারা বেয়ে। পরপর কয়েকটা শুকনো ঢোক গিলে সে। ইলাপের শীতল চাহনি তাকে বুঝিয়ে দিচ্ছে তাদের পিছু নেওয়ার মতো দুঃসাহসিকতা যাতে না করে। এই শান্ত শীতল চাহনির অব্যক্ত হুমকি এহসান ঠিকই বুঝে গিয়েছে। ইলাফ আসুন না, দাঁড়িয়ে আছেন কেন? আয়াতের কথাই ইলাফ গাড়ির ভিতরে প্রবেশ করে। সাই সাই করে উড়ে যায় কালো রঙের গাড়িটি। এহসান ঠাই বসে আছে গাড়ির ভিতর। এসি চলছে, তাও তত্তর করে ঘাম ছুটছে তার কপাল বেয়ে।
ইলাপকে ফলো করার মতো বোকামো সে জীবনও করবে না। নিজে থেকে মৃত্যুকে ডেকে আনতে ইচ্ছুক নয় সে। লোকালয় ছাড়িয়ে জঙ্গলের দিকে ঢুকছে ইলাফের গাড়িটি। এটা ঠিক জঙ্গল বলা যায় না, কিন্তু চারপাশে বিশাল বড় বড় গাছ, তার মাঝ বরাবর সরু পিচঢালা রাস্তা। জায়গাটি ঠিক কোথায় অবস্থিত আয়াত জানে না, কিন্তু এটা যে শহর থেকে বেশ দূরে সেটা বোঝা যাচ্ছে। এই নিরিবিলি জায়গাতেই ইলাফের বাড়িটি বানানো হয়েছে। রাস্তায় এতটা জনমানবহীন আর অন্ধকার আচ্ছন্ন যে রাতের বেলা তো দূরে, দিনের বেলাও কেউ ভয়ে আসবে না। আয়াত ক্লান্ত হয়ে সিটে মাথা এলিয়ে দেয়। ইলাফ আয়াতের দিকে তাকিয়ে একটা হাত আয়াতের উরুর উপর রাখে, এরপর বলে ওঠে, আর অল্প একটু আয়াত জান, চলে এসেছি আমরা। আয়াত বসে বসে নিজের অ্যাসাইনমেন্ট কমপ্লিট করছে। তার সামনে সোফাতেই বসে কিছু একটা করছে ইলাফ। অফিসে কোনো কাজ মনে হচ্ছে না, কিন্তু গুরুত্বপূর্ণ কিছুই হবে হয়তো। অত্যাধিক মনোযোগ প্রদর্শিত থাকায় আয়াতের সেটাই মনে হলো। আয়াত সব কিছু সাইডে রেখে কিছুটা উঁচু হয়ে নিজের শীত দ্বারা সোজা করে নেয়। অনেকক্ষণ বসতে বসতে কোমর ধরে গিয়েছে, তাই হাত পা ছুড়িয়ে নিজের জয়েন্টগুলোকে একটু নেড়ে চেড়ে নেয়। এরপর আবার তাকাই ইলাফের দিকে। ইলাফ একটা গ্রে কালার জগার প্যান্টের সাথে সাদা টি শার্ট পরেছে। ইদানিং ইলাফকে আয়াতের কাছে কেমন যেন অত্যাধিক সুদর্শন মনে হয় সে যাই পরে তাকে ভীষণ সুন্দর লাগে। নিজের অর্ধাঙ্গকে কি সব নারীর কাছে এমন সুদর্শন লাগে, নাকি ইলাফি মাত্রা অতিরিক্ত সুদর্শন বলে আয়াতের কাছে এমন মনে হয়? আয়াত একবার নিজের দুগালে হাত দেয়, মনে মনে ভাবে ইলাপ কি তার থেকেও বেশি সুন্দর হয়তো, নাকি আয়াতই ইলাপকে অতিমাত্রায় ভালোবেসে ফেলেছে। আয়াত আবার তাকায় ইলাফের দিকে। ইলাপকে স্বাভাবিকের তুলনায় এখন কিছুটা অন্যরকম লাগছে। এর কারণ হলো ইলাপ একটা গোল ফ্রেমে চশমা পরে আছে, যার দরুন তাকে খুবই অভিজ্ঞ আর বিচক্ষণ মনে হচ্ছে। অবশ্য আরও একটা কারণ আছে। ইলাপ মনোযোগ দিয়ে কাজ করার ফাঁকে ফাঁকে ভাবনার মাঝে নিজের একটা হাতের 4 আঙ্গুল থুতনি রেখে তর্জনী দিয়ে নিজের ঠোঁট স্লাইড করে, আবার মাঝে মাঝে নিজের খোঁচা খোঁচা দাড়িযুক্ত গালে হাত বুলিয়ে দিচ্ছে, যা ইলাপকে প্রয়োজনের তুলনায় আরও বেশি অ্যাট্রাকটিভ করে তুলেছে। আয়াত কয়টা শুকনো ঢোক গিলে এই মুহূর্তে তার মন চাইছে উঠে গিয়ে ইলাপকে চটপট কয়েকটা কামড় বসিয়ে কিছুটা খেয়ে ফেলতে, যেটা আদৌ সম্ভব নয়। অবশ্য চুমু তো খেতে পারে, কিন্তু মস্তিষ্ক তো ঘোর বিরোধিতা করছে, বারবার বলে উঠছে, একদম না আয়াত, জল ঘোলা করতে গেলে তোরই বিপদ। আবার হৃদয় বলছে, তোরই অর্ধাঙ্গ তোর আপন সত্তা, কয়েকটা চুমু খেলে কোনো পাপ হবে না। হৃদয় আর মস্তিষ্কে দ্বিধা দ্বন্দ্বে পড়ে আয়াত ইলাফের দিকে তাকিয়ে ঠাই বসে আছে। এইভাবে তাকালে আমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাই আয়াত জান, চুমু খেতে ইচ্ছে হলে খেতে পারো, আমি মাইন্ড করব না। আয়াত চমকায়, পরপর কয়েকবার চোখের পাতা ঝাপটায়। ইলাফ কি করে বুঝলো সে চুমু খেতে চাচ্ছে? আজ সে কখন থেকে ইলাফের দিকে তাকিয়ে আছে। এর মাঝে আয়াতের একবার মনে হয়নি ইলাফ তার দিকে তাকিয়েছিল। এই লোকটার কি মাথায়ও 2টা চোখ আছে নাকি? আয়াত কি ভাবছে সেটা বলে দিচ্ছে। মনোবিজ্ঞানী নাকি এই লোক? আজীব। আয়াত অবাক হয়ে তাকিয়ে আছে। ইলাফ এবার ল্যাপটপটা সাইডে রেখে আয়াতের দিকে তাকায়। এদিকে আসো আয়াত জান। আয়াত নিঃশব্দে এগিয়ে যায় ইলাফের দিকে। আয়াত বসতেই ইলাফ আয়াতকে এক পাশ থেকে জড়িয়ে বাহুতে থুতনি রেখে তাকায় তার দিকে। নিজের ছোট্ট মাথায় এত চাপ দিচ্ছ কেন আয়াত জান? আচ্ছা, আপনি কি করে বুঝলেন আমি চুমু খেতে চাইছি? ইলাপ মৃদু হেসে বলে ওঠে, তার মানে সত্যি তুমি আমাকে চুমু খেতে চাও আয়াত জান? আয়াত জিভ কাটে, মুখ ফসকে কি বলে ফেললো সে। না, আমি আপনাকে কেন চুমু খেতে চাইবো? মাত্রই বললে তুমি। ইলাপের কথার পিঠে আয়াত কি বলবে বুঝতে পারছে না। নিজের কথার কাছে নিজেই আটকে গেছে। আয়াত কথা ঘোরানোর জন্য বলে ওঠে, ইলাফ, আমাদের মনে হয় কোথাও ঘুরতে যাওয়া উচিত। ইলাপ ভুরু কুঁচকে তাকায়। You mean we should go for a honeymoon trip? Is that so, আয়াত জান? আয়াত বিষম খায়। সে কখন বলল এটা? এই লোক সব কিছুরই উল্টো মানে বের করে কেন? সবসময় সেটাই বুঝতে পারে না আয়াত। আমি কখন বললাম এটা? তো বিয়ের পর তো মানুষ হানিমুনেই যায়।
আয়াত মনে মনে নিজেকে 100 গালাগাল দিতে থাকে। কেন যে কথা ঘোরানোর জন্য আহমকের মতো এরকম একটা আজাইরা কথা বলতে গেল। ইলাফ আয়াতের বাহুতে নাক ঘষতে ঘষতে বলে ওঠে, বলো আয়োজন। আয়াত কিছুটা তেতে ওঠে। কি বলবো? কোথায় যেতে চাও সেটা বলো। কোথাও যেতে চাই না, ছাড়ুন, আমার কাজ আছে। ইলাফ মুখটা বাচ্চাদের মতন করে চায় আয়াতের দিকে। কেন রাগ করছো? হায় আয়াজান। সব সময় বাজে বকেন আপনি। ইলাফ এবার আয়াতকে আরো কিছুটা শক্ত করে জড়িয়ে ধরে, এরপর আবার বলে ওঠে, আমি তোমার কাছে কেমন যেন বাচ্চা হয়ে যাই আয়াজান। শিশুর মতো ভুল করি আর তোমাকে রাগাই। জানো, তোমার এই রাগান্বিত চেহারা দেখতে আমার খুব ভালো লাগে। রাগলে তোমাকে ভীষণ সুন্দর লাগে। আয়াত ঠোঁট গোল করে দুটো গভীর নিঃশ্বাস ছাড়ে। ইলাফ আয়াতকে প্রেমাচ্ছন্ন দৃষ্টিতে একাগ্রতার সাথে দেখছে। ইলাফের ইচ্ছে করছে এখনই আয়াতকে টেনে তার ওষ্ঠধরকে শাস্তি দিয়ে শাসন করতে। কেন ইলাফকে এত টানছে, কিন্তু সেটা আর না করে নিজেকে সামলে নেই। কতক্ষণ এভাবে বসে থাকে তারা। নীরবতা ভেঙে আয়াত বলে ওঠে, চলুন রান্না করি ইলাফ। খিদে পেয়েছে তোমার আয়াজান? হ্যাঁ চলুন। ইলাফ আয়াতকে ছেড়ে উঠে দাঁড়ায়। তোমাকে যেতে হবে না আয়াজান, তুমি তোমার পড়া শেষ করো, আমি খাবার বানিয়ে নিয়ে আসছি। কিন্তু কোনো কথা না। আদেশের স্বরে বলে ইলাফ। আয়াত চুপসে যায়, আর কোনো বাক্য ব্যয় করে না। ইলাফ এগিয়ে গিয়ে আয়াতের গাল দুটো এক হাতে শক্ত করে চেপে ধরে, সাথে সাথে আয়াতের ঠোঁট কিছুটা গোল হয়ে বেরিয়ে আসে। এরপর আয়াতের ঠোঁটে হালকা চুমু দিয়ে ফিস ফিস করে বলে ওঠে, ফিরে এসে অবশ্যই এগুলোকে শাস্তি দিব। আয়াত ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। আয়াতকে ছেড়ে উঠে দাঁড়ায় ইলাফ। এরপর একটা চোখ টিপ মেরে বাঁকা হেসে সেখান থেকে চলে যায়। আয়াত বিড়বিড় করে বলে ওঠে, অসভ্য লোক। আয়াত স্টাডি রুমের দিকে পা বাড়ায়। তার ব্যাগটা ওখানেই রাখা। ব্যাগের ভেতর থেকে একটা বই নিতে হবে। হঠাৎ আয়াতের প্যাকেটের কথা মনে পড়ে যায়। এখনই সুযোগ, ইলাফ নেই। কি আছে প্যাকেটের ভিতর দেখা যাক ভেবে প্যাকেটটা হাতে নেয় আয়াত। প্যাকেটটা খুলে আয়াত কিছুটা অবাক হয়। প্যাকেটের ভিতর একটা মাঝারি সাইজের ডায়েরি। আয়াত সযত্নে ডায়েরিটা হাতে নেয়। ডায়েরির বাইরের উপরের অংশ সাদা, রেজিনে তৈরি। সাদা এবং আকাশি কালার রেজিনের মাঝে ছোট ছোট কিছু পাখি উঠছে। চারপাশে গোল্ডেন কালার চিকন বর্ডার। দেখে মনে হচ্ছে এক টুকরো আকাশকেও তুলে নিয়ে ডায়েরির ওপর রেখে দিয়েছে। ডায়েরির একদম মাঝ বরাবর গোটা গোটা অক্ষরে লেখা চন্দ্রকথা। তার পাশে ছোট্ট চাঁদের একটা ক্রিস্টাল। আয়াত মনোমুগ্ধকর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে ডায়েরিটার দিকে। ভীষণ সুন্দর ডায়েরিটা। কে তাকে দিয়েছে এটা? আর ডায়েরি লেখে না, এই ডায়েরি দিয়ে কি করবে সে ভাবতে থাকে। এরপর কি যেন মনে করে ডায়েরিটা উল্টায়। অবাক হয়ে যায় আয়াত। পরপর আরও কয়েকটা পাতা উল্টাতে থাকে। সবগুলো পাতাতেই লেখাই ভর্তি। আয়াত ভেবেছিল কেউ তাকে নতুন ডায়েরি গিফট করেছে, কিন্তু এটা তো বেশিরভাগ পাতাতেই লেখা, শুধু শেষ কিছুটা পাতা খালি আছে। কেউ তাকে লিখিত ডায়েরি উপর হিসেবে কেন দিয়েছে? কি আছে এই ডায়েরিতে? আয়াত এবার প্রথম পাতা উল্টায়। একদম প্রথম পাতায় বড় বড় অক্ষরে লেখা আকাশের চাঁদ। আয়াজান। ইলাপের ডাকে হন্তদন্ত হয়ে ডায়েরিটা বন্ধ করে ফেলে আয়াত। এরপর স্টাডি রুমে থাকা বইয়ের ভাঁজে ডায়েরিটা লুকিয়ে ফেলে। আয়াত কেন ডায়েরিটা লুকিয়েছে বুঝতে পারছে না সে। এটা তো ইলাপকে দেখাতেই পারে, কিন্তু কেন যেন মন সাড়া দিচ্ছে না। বারবার বলছে এটা একান্ত তোর। আকাশ, চাঁদ নামগুলো আয়াতের পরিচিত, স্বপ্নে আসা সেই ছেলে মেয়ে। আয়াতের চোখের সামনে পরপর কয়েকটা ভেসে ওঠে লেখা। আয়াত মনে মনে বার কয়েক আওড়াই। আকাশের চাঁদ। এখানে কি করছো আয়াজান? আয়াত চোরের মতো কাছিমুচি করে এদিক সেদিক তাকায়। এরপর বলে, বই নিতে এসেছিলাম। বই কোথায়? আয়াত দ্রুত একটা বই নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। ইলাপ চোখ ছোট ছোট করে আয়াতের যাওয়ার পানে তাকিয়ে থাকে। এরপর পুরো স্টাডি রুমে অভিজ্ঞ নজর বোলায়। বিচক্ষণতার সহিত দেখতে থাকে সব কিছু। ইলাপকে দাঁড়িয়ে থাকতে দেখে আয়াত আবারও বলে ওঠে, আসুন ইলাফ। ইলাপও সেখান থেকে চলে যায়। বারান্দা দিয়ে আসা স্নিগ্ধ বাতাসে ঘুম ভেঙে যায় আয়াতের। দুহাতের তালুতে চোখ মুছতে মুছতে উঠে পড়ে সে। গুটি গুটি পায়ে ফ্রেশ হতে চলে যায়। 10 মিনিট পর বের হয়ে আসে আয়াত।
বের হতেই রুমের চারপাশে চোখ বোলায়। আজকের পরিবেশ কেমন শান্ত মনে হচ্ছে আয়াতের। ইলাপ নেই পাশে কোথাও। আয়াতের চোখ যায় টেবিলের উপর রাখা খাবারের দিকে। আয়াত এগিয়ে গিয়ে টেবিলের পাশে দাঁড়ায়। এক বাটি ফ্রুট সালাদ সাথে 2 টুকরো স্যান্ডউইচ। খাবারের দিকে তাকিয়ে আয়াতের অধরে ফুটে ওঠে এক মিষ্টি হাসি। এর অন্যতম কারণ স্যান্ডউইচ দুটো লাভ শেপে কাটা, সাথে সস দিয়ে লেখা গুড মর্নিং প্রিন্সেস। আয়াতের এবার চোখ যায় খাবারের পাশে থাকা একটি নীল চিরকুটের দিকে। আয়াত হাত বাড়িয়ে চিরকুটটা তুলে নেয়। ঘুম কেমন হলো আয়াতজান? তুমি ঘুমিয়েছিলে তাই আর ডিস্টার্ব করিনি। একটা জরুরি কাজে বাইরে এসেছি, ফিরতে একটু সময় লাগবে। টিল দেন টেক কেয়ার মাই লাভ। আয়াত মৃদু হেসে চিরকুটটা রেখে দেয়। মনে মনে ভাবে, আশ্চর্য, আমাকে ডেকে তুলে কি এমন ক্ষতি হতো? আমি কি খেয়ে ফেলতাম নাকি? আয়াত বরাবরই ঘুম থেকে উঠতে একটু দেরি করে ফেলে। সেদিক দিয়ে বলতে গেলে ইলাফ হলো ভোরের পাখি। সে খুবই ডিসিপ্লিন একজন মানুষ। সব কিছু তার টাইম টু টাইম হয়ে যায়। প্রতিদিন সে ঘুম থেকে উঠে এক্সারসাইজ করে, নিজের সকালের সবগুলো কাজ শেষ করে ব্রেকফাস্ট বানিয়ে তারপর আয়াতকে ঘুম থেকে তুলে দেয়। এটার জন্য আয়াত অবশ্য অনেক রাগ করেছে। সে হচ্ছে বউ, একজন আদর্শ বউ হিসাবে এই কাজ তার করা উচিত। কিন্তু এখানে উল্টো হয়েই ইলাফি আদর্শ স্বামী হয়ে গেছে। আয়াতের মাঝে মাঝে মনে হয় সে কোনো প্রিন্সেস, তাকে সেরকমই প্রিন্সেস ট্রিটমেন্ট দেয় ইলাফ। তার যত্নে কোনো কমতি রাখে না। তাকে স্পেশাল ফিল করানোর জন্য একটা সুযোগও ইলাফ হাতছাড়া করে না। আয়াত ইলাফকে অনেকবার বলেছে তারও ইচ্ছে ইলাফের সেবা যত্ন করার, অন্য বইদের মতো স্বামীর জন্য রান্না করা, সংসার সামলানো, এসব তারও মন চাই। কিন্তু প্রতি উত্তরে ইলাফ সবসময় বলে, তোমাকে আবার সেবা করার জন্য বিয়ে করিনি আয়াতজান। তোমার শুধু একটাই কাজ, আমাকে একটু ভালোবাসা, আর সব কিছু সামলানোর দায়িত্ব আমার। আয়াত মাঝে মাঝে ভাবি সে কি আসলেই এতটা লাকি, নাকি কোনো বড় স্বপ্ন দেখছে। ঘুম ভাঙতে আবার সব শেষ হয়ে যাবে না তো? নিশ্চয়ই সে জীবনে কোনো বড় পুণ্য করেছে, যার ফলস্বরূপ ইলাফকে পেয়েছে। আয়াত ইলাফকে ভীষণ ভালোবাসে। আয়াতের শুধু একটাই চিন্তা, ইলাফ যাতে কখনো এমন কিছু না করে বসে যেটার জন্য আয়াত ইলাফকে ভালোবাসার বদলে ঘৃণা করবে। এমন দিন কখনো যেন তাদের না আসে। আয়াত একদিন ইলাফকে প্রশ্ন করেছিল, আপনি আমাকে কতটা ভালোবাসেন ইলাফ? ইলাফ সেদিন কোনো উত্তর দেয়নি, শুধু এতটুকুই বলেছিল, একদিন এটার উত্তর তোমাকে খুব যত্ন সহকারে দিব আয়াতজান। আয়াত আর সেদিন কিছু জিজ্ঞেস করেনি। এমনিতেই সে জানে ইলাফ তাকে কি পরিমাণ ভালোবাসে। নতুন করে সেটার প্রমাণ করার কোনো মানেই হয় না। আয়াত মনোযোগ দিয়ে খাবার শেষ করে নেয়। এরপর মোবাইলটা হাতে নেয় ইলাফকে কল করার উদ্দেশ্যে। কল করতে গিয়েও থেমে যায়। যদি কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে থাকে তার থেকে ভালো একটা মেসেজ দেওয়া যাক। আয়াত এটা ভেবে টাইপ করে ইলাফের নাম্বারে, জলদি আসবেন ইলাফ, আপনাকে অনেক মিস করছি। একা একা আপনাকে ছাড়া ভালো লাগছে না। সেন্ড অপশনে ক্লিক করে ইলাফের নাম্বারে মেসেজটি পাঠিয়ে দেয় আয়াত। সন্তপূর্ণে বুকের ভিতর জড়িয়ে ধরে মোবাইলটি। বিয়ের পর ইলাফকে ছাড়া কখনো একা একা থাকেনি আয়াত। বাড়িতে আর কেউ নেই, তাই ইলাফকে মিস করাটা অত্যন্ত স্বাভাবিক। আয়াত এখন কি করবে সেটাই ভাবতে থাকে। করার মতো তেমন কিছু নেই, তাই আয়াত সিদ্ধান্ত নেয় ঘুরে ঘুরে বাড়িটা দেখবে ভালো করে। নিচতলাটা সম্পূর্ণ দেখা হলো, উপরতলাটা এখনও দেখা হয়নি তার। আয়াত সেই উদ্দেশ্যে রুম থেকে বের হয়ে যায়। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই মাঝ বরাবর একটা লিভিং রুম। সেখানে গুটি কয়েক সোফা রাখা, সাথে একটা বড় সেলফ যেখানে হরেক রকম দামি দামি শোপিস রাখা। লিভিং রুমে দুপাশে দুটি করিডর। একটা করিডরে তাদের মাস্টার বেডরুম, বেডরুমের পাশে ছোট্ট একটা রুফটপ। আয়াত বেডরুম থেকে বেরিয়ে এর উল্টো পাশে করিডরে পা বাড়ায়, যেখানে মাঝ বরাবর একটা রুম যেটা গেস্ট রুম, আর তার পাশে দুটো রুম। ডান পাশের রুম আয়াত খুলতে পারেনি, সেটা অত্যন্ত আধুনিক লক সিস্টেম করা, যেখানে এক পাশে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অন্য পাশে পিনকোড প্যালেট। আয়াত যেহেতু পিনকোড কিংবা ফিঙ্গারপ্রিন্ট কোনোটাই ম্যাচ করতে পারবে না, তাই আর দরজা খোলার ব্যর্থ চেষ্টা করে না। এই রুমে নিশ্চয়ই ইলাফে অত্যাধিক জরুরি কোনো জিনিস বা অফিসের প্রয়োজনীয় সব ডকুমেন্ট থাকতে পারে, তাই হয়তো এত সিকিউরিটি।
আয়াত অপর পাশে রুমের দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়ে। ধুলোবালির জর্জরিত একটা রুম, চারপাশে সব অন্ধকার। আয়াত হাতড়ে দরজার পাশে সুইচ বোর্ড খুঁজে বের করে রুমের লাইটটা অন করে। প্রতিটা জিনিস সাদা পর্দা দ্বারা আবৃত, সব কিছুতেই মোটামুটি ধুলোবালি জমে আসছে। নিশ্চয়ই অনেকদিন কেউ এ রুমে প্রবেশ করেনি, তাই তেমন একটা পরিষ্কার করা হয়নি। এটাকে স্টোর রুম বলা হয়। আয়াত ঘুরে ঘুরে রুমটা দেখে। আসবাবপত্রগুলো তেমন একটাও পুরনো না, কিন্তু এত জলদি সব কিছু চেঞ্জ করার কি প্রয়োজন বুঝে পায় না আয়াত। হাঁটতে হাঁটতে হঠাৎ হোঁচট খায় একটা বড় সাইজের কালো ব্যাগের সাথে। উল্টো পড়ে যায় সে। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে তাকিয়ে সামনে থাকা ব্যাগটির দিকে। একটি চকচকে কালো ব্যাগ, যেটা মোটেও পুরনো না, এমনকি ব্যাগের উপর কোনো ধুলোবালিও নেই। মনে হচ্ছে ব্যাগটি ইতিমধ্যে ব্যবহৃত হয়েছে। আয়াতের কৌতূহল জন্মে ব্যাগের ভিতর কি আছে সেটা দেখার জন্য। আয়াত হাঁটু মুড়ে বসে পরে ব্যাগটার সামনে ধাতু খচিত চেনটা ধরে ব্যাগটির মুখ খোলে। একে একে ব্যাগের ভিতর থাকা জিনিসগুলো বের করতে থাকে। ব্যাগের জিনিসগুলো দেখে আয়াতের চোখ কপালে ওঠার উপক্রম। নিজের দুহাত মুখ চেপে ধরে সে। চোখ থেকে বেয়ে পড়ে কয়েক ফোঁটা নোনা জল। এটা কিছুতেই হতে পারে না, সম্ভব না, এটা কোনোভাবেই না।